আমার স্ত্রীকে আমার এখন ভালো লাগে না। এর ব্যাখ্যা কি ডাক্তার? তাকে এখন আমার পছন্দ হয় না। সাইকোলজির মতো এর ব্যাখ্যা জানতে চাই। অপর পাশে বসা ভদ্রলোকটি শুনে বিস্মিত হয়নি মোটেও। এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে। আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম, বললাম, চা খাবেন নাকি কফি? কিছু খেতে চাই না। আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর। এর পার্মানেন্ট সলিউশন দরকার। আমি চা অর্ডার করলাম, বললাম, আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন। কেন ভালো লাগে না, কবে থেকে ভালো লাগে না, এ টু জেড। লোকটি কলার ঠিক করলো, চায়ের চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে। তখন তার বয়স 19। ভার্সিটি লাইফের প্রেম আমাদের। সে সময় সে প্রচণ্ড সুন্দর ছিল। তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দিই। তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমার। সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো। গত 4 বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি, কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না। তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম, যা এখন একটু বেড়েছে। তাছাড়া অনন্য তার মা বাবার একমাত্র মেয়ে, তাই বড়লোক ছেলে খুঁজছিল। সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত। অনন্য নিজেও আমায় খুব ভালোবাসতো, কেয়ার করতো। ইদানিং সে আমার সব সময় খিটখিট করে। অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। আগের মতো আমার খেয়াল রাখা তো দূরের কথা, আমার কোনো কিছুই তার মনে থাকে না। তার চেহারায় এখন লাবণ্যতা নেই, শরীরের গঠন ভালো নেই। আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই। যেন সে 30 বছরের এক দুর্বল নারী। তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না। মনে হয় সে প্রেমিকা হিসেবে ঠিক নয়। বিয়ের 2 বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায়। আর এখন সে আকর্ষণ নেই বললেই চলে। আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন, কিন্তু অনন্যার পরিবর্তন কারণে আমি আতঙ্কিত। আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম। জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে কে আছেন? প্রত্যুত্তরে সে বলল, মা বাবা আর আমার ছেলে অনন্যা, আমি আর আমার এক বোন। তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন। আমি বললাম, আপনার মাসিক আয় কত? 30,000। অনন্যকে বিয়ে করার সময় কত ছিল? 14,000। আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় করেন? বাড়ি ভাড়া, বাজার সদাই, কারেন্ট বিল, গ্যাস বিল, প্রায় সব টাকাই মাকে দিতে হয়। কিছু টাকা রাখি, তাতে আমার আর বাচ্চার আরহান এর হয়ে যায়। আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসাবে? ও যখন যেটা চায় এনে দেওয়া হয়। হাত খরচ মাই দেয় যখন লাগে। একমাত্র বোন বলে সে আদরের মানুষ হয়েছে। আপনার বাড়ির কাজ করে কে? অনন্যা সব সামলায়। দাদি বয়স্ক মানুষ, বোনের কলেজে প্রাইভেট আছে, তাই তার কাজ শুধু পড়াশোনা। মায়ের শরীর ভালো থাকে না, তাই সব দায়িত্ব অনন্যর হাতে। অনন্যও সব দায়িত্ব হাসিমুখে নিয়েছে। আপনার কি অন্য কাউকে পছন্দ? না ডাক্তার, সেরকম না। আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ হয় না, কেন এখন তার প্রতি আমার আকর্ষণ অনুভব করি না। আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো, কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয়। আমি তাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তার রুক্ষতার জন্য মন মালিন্য হচ্ছে। বন্ধুবান্ধব কতজন আছে আপনার? অনেকজন। তাদের সময় দেন কীভাবে? অফিস থেকে এসে আড্ডা দেই বাইরে, নইলে ছুটির দিন ঘুরে ফিরে। ভার্সিটি লাইফে এরাই সাহায্য করছিল অনন্যর সাথে হাত ধরতে। আপনার স্ত্রী হাত খরচ দেন? একবার আয়রম্যান সাহেব ইতস্তত হয়ে বললেন, ডাক্তার, আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে। আপনি আমার পরিবারেরটাকে টানছেন কেন, বন্ধুদের টানছেন কেন? আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না, কারণ ও বাইরে বের হয় না তেমন। আর টুকটাক যা লাগে আমি এনে দিই। কিন্তু আপনার এসব জেনে আদৌ কোনো লাভ হবে? আমার সমস্যা তো অন্য কোথাও। একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয়। দেখা যায় সেগুলো সমস্যা সমাধান। আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায়, তাহলে আমার কাছে কি আসতেন? নইলে আমি কি সায়েন্টিস্ট হতে পারতাম? আপনার সন্তান কেমন ধরনের, মানে শান্ত না দুষ্ট? ছেলেটা প্রচণ্ড দুষ্ট। 2 বছর বয়সী ছেলেটা সবসময় নাজেহাল করে দেয়। আমি সারাদিন অফিসে থাকি, এসব কথা অনন্যাই আমায় বলে। আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে, যা বাড়াবাড়ি রকমের নয়। এটা ওটা ভাঙাভাঙি তার স্বভাব। অনন্যার পড়ালেখা, বিয়ের পর আর মা পড়তে দেয়নি। সংসার সামলানোর দায় হয়ে পড়েছে তাই। এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে। আমি হাসলাম একটু। আয়মান সাহেব অবাক হলেন। আমি বললাম,
মিস্টার আয়মান, আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন। এটা কি আপনি জানেন? কিসব বলছেন? তার সব দায়িত্ব নিয়েছি, একটা পরিবার দিয়েছি, ভালো ও বেসেছি। ইদানিং ওর পরিবর্তনের জন্যই এত মনমালিন্য। আমি আয়মান সাহেবকে বললাম, অনন্য যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজেগুজে আপনার সামনে দেখা করতো। কোন কালার ড্রেস পরবে, কোন কালার হিয়ারিং পরবে ভাবতে ভাবতেই তার বহু সময় লাগতো। আপনার কাছে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো, কারণ আপনি তার প্রেমিক। অনন্য তার মা বাবার একমাত্র মেয়ে। বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে। আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো? আচ্ছা, আপনি লাস্ট কবে অনন্যাকে ঘুরতে বেরিয়েছেন মনে আছে? আচ্ছা, লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে? মিস্টার আয়মান, আপনি অনন্যাকে আপনার বউ এর চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন। আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার 14,000 টাকা বেতনেও আপনার পাশে থেকেছে, আপনার হাত ধরেছে। কঠিন সময় সে কিন্তু আপনাকে ছাড়েনি। সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে। আর আপনি তাকে রানী না রেখে বাড়ির ঝি হিসেবে ট্রিট করেছেন। আয়মান সাহেব বেশ চটে গেলেন। বললেন, কি বলতে চান আপনি? ঘরের কাজ করেই সে ঝি হয়ে যায়? বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয়, পরিবারের মাঝেও বন্ধন। মিস্টার আয়মান, গত 2 বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা প্রসবের যে পেন তা আপনার বুঝবেন না। সে সবসময় শরীরের দুর্বলতার পাশাপাশি সুইং, কাটা, সেলাই, অন্যান্য সহ্য করেছে। আপনি তার পাশে ছিলেন কতক্ষণ? অনন্য আলালের ঘরে দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ, বাবা মায়ের সেবা, আপনার দাদা দাদির সেবা, বোনের সেবা, আপনার সেবা করে গেছে। এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে, সেজেগুজে বসে থাকতে? আপনি আপনার বোনকে কোনো কাজ করাতে দেন না, কারণ সে আপনার বোন। অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কীভাবে অনন্য সংসার সামলাচ্ছে আল্লাহ তালাই জানে। আচ্ছা, আপনি তো বললেন অনন্য আপনার সাথে ভালো ব্যবহার করে কথা বলে না। আপনি বলুন তো, আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন? হাতের রান্না তারিফ করেছেন, তার দিকে ভালো করে তাকিয়েছেন, এটা ওটা করতে সাহায্য করেছেন? আয়মান চুপ থাকলো। বললাম, শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না। স্ত্রী সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয়। কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন? তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে? আপনি তার চেহারার লাবণ্য নেই, তাই দুঃখ প্রকাশ করছেন। কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন? ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলতেন, অনন্য ঘুমাও? না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে তোমার? যেই মেয়েটির হাত কেটে গেল বাড়ির মাথায় তুলেছেন, সেই মেয়েটার রাত দিন খেটে যাচ্ছে, অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন? আপনার স্ত্রী অনন্য ভালো একটা শাড়ি পরে না, মাথা আঁচড়ানোর সময় পায় না, রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে। এত কিছু টের পর সৌন্দর্য থাকবে আপনি ভাবলেন কীভাবে? আয়মান চুপ রইলেন। খেয়াল করলাম তার চোখে চিকচিক করছে। আমি ঠান্ডা চায়ে চুমুক দিলাম গলা ভেজানোর জন্য। সে সময় আমার ফোনে কল এলো। ওপাশ থেকে মানুষটা আমার ভীষণ চেনা, আমার ঘরের মানুষ, আপন মানুষ। কল দিয়ে লাউড স্পিকার দিলাম। হ্যালো। হ্যাঁ বলুন। কী করছো? রুগী দেখছি। আজ তাড়াতাড়ি আসবে কেমন? আমিও ছুটি নিয়েছি। চিত্রাপাড়ার ওখানে মেলা বসেছে, আমরা ঘুরতে যাব কিন্তু। আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন? তোমার শুভ্র শাড়ি লাগবে। আর চুল গাজরা দিতে ভুলেন না যেন। আমি হাসলাম, বললাম, আসবো একটু পরেই। আপনিও পাঞ্জাবি পরবেন? মেঘু শুনো। হ্যাঁ বলুন। ভালোবাসি। অপেক্ষায় রইলাম। ফোনটা কেটে আমি আয়মান সাহেবের দিকে তাকালাম। উনি আমার আর আমার স্বামী মাহাদির কথোপকথন শুনে বললেন, আমি খুব লজ্জিত ম্যাম। আমি এখন কি করতে পারি? যে অন্যায় করেছি তার কি ক্ষমার যোগ্য? আপনি অনন্যাকে সময় দিন। ছুটির দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান। তাকে কিছু হাত খরচ দিবেন, যা দিয়ে সে নিজের বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে পারবে। অনন্যর যত্ন নিন। পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন। অনন্যার সাথে মন খুলে কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনন্যর পছন্দ করে এমন কিছু করুন। তার পাশে থাকুন। পারলে দুজনে হাওয়া বদল করে আসুন। অনন্যর মনের রাগ, অভিমান, অভিযোগ প্রকাশ করার অধিকার দিন। আয়মান সাহেব, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তির। এতে হারাম নেই, বাধা নেই। বিশ্বাস, সম্মান আর ভালোবাসা সম্পর্কে জরুরি। কেবল সৌন্দর্যের মায়ায় পড়লে চলে না, ব্যক্তিত্ব ও মানুষটার অন্তরের প্রেমে পড়ুন। দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন। একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হয় না।
মনে রাখবেন, ভাঙা আয়না জোড়া লাগে না, আর জোড়া লাগলেও দাগ রেখে যায়। গায়ে কাটা বিঁধে গেল তার, বের করলেও ক্ষত রয়ে যায়। আয়মান সাহেব শুনল, তাড়াহুড়া করে উঠে গেল অনন্যর কাছে। আমিও বের হলাম কেবিন থেকে। মাহাদি বোধ হয় অপেক্ষা করছে। আয়মান বাড়ি গিয়ে বেল বাজালো। অনন্য শাড়িতে হাত মুছতে মুছতে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আয়মান হাতের গাজরাটা অনন্যর দিকে বাড়িয়ে দিল। অনন্য বিস্ময় চোখে তাকালো। গত কয়েক মাসে এসব সে দেখেনি। আয়মান বলল, অনু, চলো কোথাও বেড়াতে যাই। কতদিন হলো বলো তো আমরা ঘুরতে যাই না? অনন্য খুশি হলো। বোধ হয় অভিমান চড়া হলো, ব্যক্তিত্বে টেনে আনলো। পরক্ষণেই বলল, বাসায় অনেক কাজ, কোথায় যাওয়া সম্ভব নয়। তুমি বন্ধুদের সাথে যাও। তাচ্ছিল্যের সাথে বলল, আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। কাজের লোক আসবে কাল থেকে। আজ থেকে আমি তোমার সেবা করব। অনু, যা করেছি ভুল করেছি, যাও, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অবহেলা করেছি, তোমার যত্ন নিইনি। আমি স্বামী হিসেবে ব্যর্থ, আমি লজ্জিত। অনু, আর আরেকটা কথা, আমি আদর্শ স্বামী হব, কথা দিচ্ছি। অনন্য কাঁদল। এটা বোধহয় সুখের কান্না। নিজের জীবনে পাওয়া আনন্দ সে আবার পেল। অনন্যকে ধরে আয়মান বাইরে নিয়ে আসলো। কাল থেকে এক সাহায্যকারী আসবে, সেই বাড়ির সব কাজ করবে, আর তার সাথে মায়া, আয়মানের বোন, টুকটাক কাজ করে দিবে। আমার বাচ্চাকে সামলাবে। আর আম্মু, তুমি দাদির সেবা করবে। অনন্যকে একবার নিজের মতো করে বাঁচতে দাও, নিজের স্বাধীনতায় বাঁচতে দাও। মা বাবা ত্যাগ করে মেয়ে অনেক কষ্ট পেয়েছে, ওকে একটু নিজের মেয়ে ভাবো। এর 2 মাস পর আয়মান সাহেবের সাথে দেখা হলো। হুড়তোলা রিস্কায় চড়ে দুজনে কোথাও যাচ্ছিল। অনন্য মেয়েটি দেখতে সত্যিই চমৎকার। তার সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে। এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্ব লাগছিল। আমি তাকিয়েছিলাম দুজনের দিকে। আয়মানের কাছ থেকে সব শুনলাম। সব কিছু ঠিক হবার গল্প শুনল। দুজনই ধন্যবাদ দিল আমায়। আর দোয়া করে দিলাম স্বামী স্ত্রী সম্পর্ক যেন ঠুকনো নাকি।